সীমান্ত গ্রামে আচমকা সফরে বিচারপতি বাবা স্মৃতি বিজড়িত বেরুবাড়ি আন্দোলনের সংকল্প বেদি পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। ১৯৫৮ সালের ১০ই অক্টোবর নেহেরু নুন চুক্তির ফলে জলপাইগুড়ি জেলার বর্তমান সাউথ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ অংশ চলে যায় পাকিস্তানে। প্রতিবাদে শুরু হয় আন্দোলন। মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে মামলা লড়েন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বাবা অমর প্রসাদ চক্রবর্তী। এরপর কলকাতা হাইকোর্টে হেরে যান তদানীন্তন প্রধানমন্ত্রী নেহেরু। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সংবিধান সংশোধন না করে দেশের একটি অংশকে বিদেশের হাতে তুলে দেওয়ার কারণে সেখানেও হেরে যান নেহেরু। এরপর ১৯৬১ সালে সংবিধানের নবম সংশোধন করে সাউথ বেরুবাড়ির দক্ষিণ অংশ পাকিস্তানকে দিয়ে দেন নেহেরু। এরপর সাউথ বেরুবাড়ির মানিকগঞ্জে রক্ত দিয়ে সংকল্প বেদি গড়ে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিচারপতির বাবা অমর প্রসাদ চক্রবর্তী। এরপর ১৯৬৫ সালে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। ৭১ সালে বাংলাদেশ গঠন হয়। এরপর ১৯৭৪ সালে ইন্দিরা মুজিব চুক্তির ফলে দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণ অংশ ভারতেই থেকে যায়। বিনিময়ে ৩ বিঘার দুই পাশে আঙ্গারপোতা ও দহগ্রাম বাংলাদেশে চলে যায়। বাবার স্মৃতি বিজড়িত সেই বেরুবাড়ি আন্দোলনের সংকল্প বেদি পরিদর্শন করলেন হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। শুক্রবার বিকেলে সস্ত্রীক বিচারপতি তপব্রত চক্রবর্তী এসে হাজির হয় জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের মানিকগঞ্জ বাজারে। সেখানে অবস্থিত বেরুবাড়ি সংকল্প বেদিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিচারপতিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রতিরক্ষা কমিটির বরিষ্ঠ সদস্যরা। এদিন তারা বিচারপতির কাছে তার বাবার অবদানের নানান স্মৃতি তুলে ধরেন। এরপর সেখান থেকে সতীপীঠ, গর্তেশ্বরী ও গর্ভেশ্বরী মন্দিরে যান তারা। ইতিহাসটা যদি ছোট্ট আকারে আমাদের একটু জানান বিষয়টা। ১৯৫৮ সালে নেহেরু নুন চুক্তির ফলে দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণাংশ পাকিস্তান হয়। এর প্রতিবাদে গোটা ভারতবর্ষব্যাপী সংগ্রামী মানুষ তাদের সহযোগিতায় বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটি গঠিত হয় এবং আন্দোলন শুরু করে। তার প্রতিবাদে লড়াই করতে গিয়ে দক্ষিণ বেরুবাড়ির মানুষ হাইকোর্টে মামলা করে। সেই হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এই অমর প্রসাদ চক্রবর্তী, যার ছেলে আজকে আমাদের এই সংকল্প বেদি পরিদর্শন করতে এসে। হাইকোর্টে প্রধানমন্ত্রী হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্ট হয়। সেখানে এনসি চ্যাটার্জি, সোমনাথ চট্টোপাধ্যায়ের যে বাবা নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, উনি সেখানে ছিলেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার। সেখানেও প্রধানমন্ত্রী হেরে যান, কারণ দেশের প্রধানমন্ত্রী হলেই দেশের ভূমি বিদেশির হাতে তুলে দেওয়ার কোনো অধিকার তার নেই। হেরে যাওয়ার ফলে দেশের প্রধানমন্ত্রীর পরাজয় আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় স্তরে বিষয়টি খুব বিপজ্জনক হওয়ার ফলে সংবিধান সংশোধন করে এটাকে দিয়ে দেওয়ার একটা চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এর প্রতিবাদে সমস্ত মানুষ জাগ্রত হয়ে এখানে নারায়ণ প্রতিষ্ঠা করে ৭২ প্রহরের একটি যজ্ঞ করেন। সেই যজ্ঞের মধ্য দিয়ে ভগবান স্মরণ করেন এবং ভগবান যে এখানে প্রকট হন তার প্রমাণ পরবর্তীকালে চীন ভারতের যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের যুদ্ধ, একটার পর একটা সমস্যা থাকার ফলে আর দিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে গভর্নমেন্টের সেরকম ভাবার সময়ও ছিল না, কোনো আন্দোলনও ছিল না। প্রকৃতির খেলা অনুযায়ী ৭৪-এর চুক্তিতে এই জমি ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে দক্ষিণাংশটা থেকে গেল। কিন্তু পরবর্তীকালে আরেকটি বিপদ দেখা যায়। ল্যান্ড বাটোয়ারার ফলে দক্ষিণ বেরুবাড়ির 4টি সিট, চিলাহাটি, বড়সুটি, নাওতারি, দেবত্তর, এই যে সিটগুলি যখন বাংলাদেশে এটা জমিটাই বাংলাদেশে দখল ছিল ভারতে, এটার একটা নতুন আন্দোলন শুরু হলো। এই আন্দোলনের নেতৃত্ব দিলেন দেবপ্রসাদ রায় এবং আপনার দীপেন পরামানিক। বিরোধী দলনেতা হিসাবে বিজেপির পক্ষে পূর্ণ হেল্প করলো ওরা, বামফ্রন্টের পক্ষে। সেদিনের লড়াইয়ে নির্মল বসু ছিলেন লিডার, ডেপুটি লিডার ছিলেন অমর রায় প্রধান, সুধাংশু মজুমদার, সতীশ রায় প্রধান, রমাপ্রসন্ন রায়, ধরণী মোহন রায়, দেবীকান্ত রায় এবং এলাকার লক্ষ্মী রায় প্রধান এবং পরিমল রায়। এই মানুষগুলি নেতৃত্বে গড়ে উঠেছিল সেদিনের লড়াই। পরবর্তীকালে অ্যাডভান্সমেন্টের লড়াইয়ে দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে এবং গোবিন্দ রায়, দীপেন পরামানিক, মহেন্দ্র রায়, তাছাড়াও
বর্তমান যারা আমরা আঞ্চলিক প্রতিরক্ষা কমিটি নেতৃত্ব দিচ্ছি, আমরা সকলেই সঙ্গে থেকে লড়াইটাও আমরা করলাম। এখানকার 12,000 নরনারী রক্ত দিয়ে শপথ করেছিল, রক্ত দেব, প্রাণ দেব, বেরুবাড়ি ছাড়ব না। এবং তার প্রতিবাদে 12,000 নরনারী রক্ত স্বাক্ষরিত যে বস্তা, সেই বস্তা পুঁতে রেখে এখানকার সংকল্প বেদি স্থাপিত হয়েছিল 61 সালে। তারই এক বস্তা নিয়ে রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য এখানকার সতীশ রায় প্রধান এবং ধরণীমোহন রায় আর বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটির নেতৃত্ব, তারা দিল্লিতে যান রাষ্ট্রপতিকে সেই স্মারকলিপির সঙ্গে ওই 12,000 নরনারী রক্ত স্বাক্ষরিত দলিল দিতে। রাষ্ট্রপতি সেদিন প্রতিরক্ষা কমিটির সঙ্গে ভালো ব্যবহার করেন নাই, দিল্লিতে থেকেও বলেন নাই যে আমি দিল্লিতে আছি, প্রতিরক্ষা নেতৃত্বের সঙ্গে দেখাও করেননি। এবং যখন কোনো নার্সিংহোম বা কোনো হসপিটালে চিকিৎসাধীন তাও প্রকাশিত হয়নি। কিন্তু যখন আমাদের নেতৃত্ব আসতেছিলেন, ট্রেনে থেকেই শুনলেন যে দেশের রাষ্ট্রপতি মারা গেলেন। এই যে প্রতিরক্ষা কমিটির প্রতি যে অবিচার, ভগবান যে প্রকট ছিলেন, ভগবান যে পাশে এসেছেন, বেরুবাড়িবাসীর ডাকে যে সাড়া দিয়েছেন, তার একটা বড় প্রমাণ মিলেছে সেদিন, যে রাষ্ট্রপতির অমর্যাদা করেছে প্রতিরক্ষা কমিটি, তার মৃত্যু হয়েছে। ট্রেনেই এই সংবাদ পায় আমাদের নেতৃত্ব। তাই এই লড়াই বড় তীব্র লড়াই ছিল। এলাকার অনেক মানুষ, অনেক মায়ের রক্ত ঝরেছে, অনেক মায়ের রক্ত ঝরেছে, কপাল ফেটেছে, শাখা ভেঙেছে, হ্যাঁ, অনেক বিপ্লবী জেল খেটেছে, বুঝলেন তো। চেন টেনেছে, সেদিন তো ইয়ে দিয়ে মাপ করতো না, সেদিন তো চেন ফেলে মাপ হতো। সেই চেন টানার কাজ, অনেক প্রতিবাদ, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বেরুবাড়ি প্রতিরক্ষা কমিটি এই লড়াইকে এই জায়গায় নিয়ে এসেছে। মানে এখন ভারতের অংশ এই লড়াই, কারণ এই লড়াইয়ের ফলে অ্যাডভার্ল্যান্ডও আমাদের ভারতের অংশ, 4টি সিটও আমাদের এই মানে হাসিনা এবং নরেন্দ্র মোদীর যে চুক্তি 15 সালের হলো, তার মধ্য দিয়ে এটা আমাদের থেকেই গেল। আর দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণাংশ 74-এর চুক্তি অনুযায়ী আমাদের যেটা ছিল সেটা কার্যকরী হয়েছে। আমরা এখন ভালো আছি। তবে